আমার শরীরে জুড়ে অসহ্য ব্যথা। চোখ খুলে দেখলাম পাশে বসেছিলেন এক বৃদ্ধা লোক। তার চোখ ছিল এক অদ্ভুত মায়া, যা আমি অনেকদিন পর অনুভব করলাম। তার সাদা শাড়ি, শান্ত মুখ দেখে মনে হলো তিনি একজন দেবদূত। পরে জানতে পারলাম তিনিই গাড়ির মালিক। তার নাম ছিল ডেভিড। তিনি একজন ভালো মানুষ ছিলেন। তিনি আমাকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন এবং আমার চিকিৎসার সব খরচ বহন করেছিলেন। তিনি আমার পাশে বসে আমার সেবা করেছিলেন যেন আমি তার নিজের মেয়ে। তিনি আমাকে খাবার খাইয়ে দিতেন, আমার কপালে হাত বুলিয়ে দিতেন। ডেভিডের এই ভালোবাসা আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখালো। তার মুখের হাসি, তার স্নেহপূর্ণ স্পর্শ আমাকে আবার বাঁচতে শেখালো। তিনি আমাকে বললেন, ভয় পেও না মা, তুমি এখন নিরাপদ, আমি তোমার পাশে আছি। তিনি তার নিজের ভাষায় কথা বলতে শেখালেন যাতে আমি তার সাথে কথা বলতে পারি। ডেভিড আমাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। তার বাড়িতে আর কেউ ছিল না। তার স্ত্রী মারা গিয়েছিলেন কয়েক বছর আগে, আর তার ছেলেমেয়েরা অন্য দেশে থাকতো। তিনি আমাকে নিজের মেয়ের মতো যত্ন করতেন। তিনি আমাকে সুস্থ করে তুললেন। আমার শরীর যখন পুরোপুরি সুস্থ হলো, তখন আমি তাকে আমার জীবনের সব কথা বললাম। আমার জন্ম থেকে শুরু করে আমার স্বপ্ন, আমার জোর করে বিয়ে, রতনের অত্যাচার, আমাকে বিক্রি করে দেওয়া আর সেই মালিকের বাড়ির নির্যাতন সব। আমি কাঁদতে কাঁদতে আমার জীবনের প্রতিটি কষ্টের কথা তাকে বললাম। আমার চোখের জল যেন থামছিল না। ডেভিড আমার কথা মনোযোগ দিয়ে শুনলেন, একটি কথাও বাদ দিলেন না। ডেভিড আমার কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, রামিয়া, তুমি আমার মেয়ে। আমি তোমাকে আর কোথাও যেতে দেব না। তুমি এখানেই থাকবে আমার সাথে। ডেভিডের এই কথাগুলো আমার জীবনে এক নতুন দিগন্ত খুলে দিল। আমি চলা এক নতুন জীবন ফিরে পেলাম। আমার মনে হলো ঈশ্বর হয়তো আমাকে আরেকটা সুযোগ দিয়েছেন ডেভিডের মাধ্যমে। তিনি আমাকে শুধু আশ্রয় দেননি, তিনি আমাকে ভালোবাসার, সম্মান আর নিরাপত্তা দিয়েছেন। ডেভিড আমাকে আবার পড়াশোনা করার সুযোগ দিলেন। আমি স্থানীয় একটি স্কুলে ভর্তি হলাম। আমার বয়স তখন অনেক বেশি, কিন্তু ডেভিড আমাকে সাহস দিলেন। তিনি আমাকে বললেন, শিক্ষার কোনো বয়স নেই রামিয়া। তুমি যখনই শুরু করবে তখনই তোমার নতুন পথ খুলে যাবে। তুমি তোমার স্বপ্ন পূরণ করবে। আমি মন দিয়ে পড়াশোনা করতে লাগলাম। দিনের বেলা স্কুলে যেতাম আর রাতে ডেভিডের সাথে গল্প করতাম। তিনি আমাকে জীবনের অনেক কিছু শিখিয়েছিলেন। তিনি আমাকে ইংরেজি শেখালেন, নতুন সংস্কৃতি সম্পর্কে জানালেন। আমার মনে হলো আমি যেন নতুন করে বাঁচতে শুরু করেছি। আমি নতুন বন্ধুদের সাথে পরিচিত হলাম। তাদের সাথে পড়াশোনা করতাম, খেলাধুলা করতাম। আমার জীবনটা আবার স্বাভাবিক হতে শুরু করলো। পড়াশোনার পাশাপাশি ডেভিড আমাকে তার ছোট ব্যবসায় সাহায্য করতে বললেন। তার একটি ছোট্ট বইয়ের দোকান ছিল শহরের এক কোণে। আমি সেখানে কাজ করতে লাগলাম। বই পড়তে আমার ভালো লাগতো, তাই এই কাজটা আমার কাছে খুবই আনন্দের ছিল। ডেভিড আমাকে ব্যবসার খুঁটিনাটি শেখালেন। তিনি আমাকে বললেন, রামিয়া, তুমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারো তাহলে কেউ তোমাকে আর ঠেকাতে পারবে না। জ্ঞানই তোমার সবচেয়ে বড় শক্তি। তিনি আমাকে হিসাব রাখা, গ্রাহকদের সাথে কথা বলা, বই সাজানো সব শিখিয়েছিলেন। আর আমার জীবনে আবার ভালো মন্দ ঘটতে শুরু করলো। ডেভিডের দোকানে কাজ করতে গিয়ে আমি অনেক নতুন মানুষের সাথে পরিচিত হলাম। কেউ কেউ আমার অতীত জানতে পেরে সহানুভূতি দেখাতো, আমার প্রতি মায়া দেখাতো। আবার কেউ কেউ আমাকে নিয়ে কানাঘুষা করতো, আমার দিকে বাঁকা চোখে তাকাতো। কিন্তু আমি এসবের তোয়াক্কা করতাম না। আমি জানতাম আমার লক্ষ্য স্থির। আমি ডেভিডের দেওয়ার সুযোগকে কাজে লাগাতে চেয়েছিলাম। একবার ডেভিডের দোকানে একদল লোক এসে ঝামেলা শুরু করলো। তারা বইয়ের দাম নিয়ে তর্ক করছিল এবং ডেভিডকে অপমান করছিল। আমি প্রতিবাদ করলাম, তাদের সাথে কথা কাটাকাটি হলো। তারা আমাকে হুমকি দিল, মেয়ে মানুষ নিয়ে এত কথা বলছি কেন, চুপ করো। ডেভিড আমাকে শান্ত হতে বললে, কিন্তু আমি জানতাম অন্যায় প্রতিবাদ করতে হয়। আমি তাদের সাথে দৃঢ়ভাবে কথা বললাম এবং তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলাম। পরে পুলিশ এসে তাদের ধরে নিয়ে গেল। ডেভিড আমার সাহসের প্রশংসা করলেন। তিনি বললেন, রামিয়া, তুমি শুধু আমার মেয়েই নও, তুমি একজন সাহসী মেয়ে। তোমার এই সাহস তোমাকে অনেক দূর নিয়ে যাবে। এই ঘটনা আমাকে আরো আত্মবিশ্বাসী করে তুলল। আরেকবার আমার এক সহপাঠী, যার নাম ছিল মিনা, সে আমাকে অনেক হিংসা করতে শুরু করলো। আরেকবার আমার এক সহপাঠী, যার নাম ছিল মীরা, সে আমাকে হিংসা করতে শুরু করলো। আমি ভালো ফলাফল করছিলাম দেখে তার মনে ঈর্ষা জন্মালো। সে আমার নামে মিথ্যা কথা ছড়াতে লাগলো, আমাকে নিয়ে নানা ধরনের গুজব রটাতে লাগলো। আমি প্রথমে খুব কষ্ট পেলাম, আমার মন ভেঙে গেল। আমি ডেভিডকে সব বললাম, কিন্তু ডেভিড আমাকে বোঝালেন, রামিয়া, যখন কেউ ভালো কিছু করে তখন কিছু মানুষ তাকে টেনে নামানোর চেষ্টা করে। তুমি তোমার কাজ করে যাও, তোমার সততা একদিন প্রমাণ হবে। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলো কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আমি মিনার সাথে কথা বলা বন্ধ করে দিলাম এবং আমার পড়াশোনা ও ব্যবসার দিকে মনোযোগ দিলাম। কিছুদিন পর মিনা নিজেই তার ভুল বুঝতে পারলো এবং আমার কাছে ক্ষমা চাইলো। সে বুঝতে পারলো হিংসা করে কোনো লাভ নেই। ডেভিডের দোকানে কাজ করতে গিয়ে আমি এক নতুন দক্ষতা অর্জন করলাম, মানুষের মন বুঝতে পারার দক্ষতা। দোকানে নানা ধরনের মানুষ আসতো,
কেউ বই কিনতে আসতো, কেউ শুধু গল্প করতে। আমি তাদের সাথে কথা বলতাম, তাদের সমস্যা শুনতাম। আমি বুঝতাম প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু গল্প থাকে, কিছু সুখের, কিছু দুঃখের। আমি তাদের কথা মনোযোগ দিয়ে শুনতাম এবং তাদের প্রতি সহানুভূতি দেখাতাম। একদিন দোকানে এক বৃদ্ধা মহিলা এলেন। তিনি খুব মনমরা ছিলেন, তার চোখে ছিল হতাশার ছাপ। আমি তার সাথে কথা বললাম। তিনি বললেন তার ছেলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তার কোনো আশ্রয় নেই, কোনো খাবার নেই। আমি ডেভিডকে বিষয়টি জানালাম। ডেভিড তাকে আমাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। আমরা তাকে যত্ন করে রাখলাম, তাকে খাবার দিলাম, তার সাথে গল্প করলাম। কিছুদিন পর তার ছেলে তার ভুল বুঝতে পারলো এবং তাকে ফিরিয়ে নিতে এলো। মহিলা ডেভিড আর আমাকে অনেক আশীর্বাদ করলেন। এই ঘটনাটা আমাকে শিখিয়েছিল মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হয়, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হয়। আমার পড়াশোনা শেষ হলো, আমি ভালো ফলাফল করলাম। ডেভিড আমাকে নিয়ে খুব গর্ববোধ করলেন। তিনি আমাকে বললেন, রামিয়া, এখন তুমি যা খুশি তাই করতে পারো। তোমার সামনে পুরো পৃথিবী খোলা, তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছো। আমি সিদ্ধান্ত নিলাম ডেভিডের বইয়ের দোকানটি আমি বড় করব। আমি জানতাম বই মানুষকে জ্ঞান দেয়, আর জ্ঞান মানুষকে মুক্তি দেয়। আমি চেয়েছিলাম এই জ্ঞানের আলো সবার মধ্যে ছড়িয়ে দিতে। আমি ডেভিডের সাথে মিলে দোকানটা বড় করতে শুরু করলাম। আমরা নতুন নতুন বই নিয়ে এলাম, দোকানের সাজসজ্জা পরিবর্তন করলাম। আমি অনলাইন ব্যবসার দিকেও মনোযোগ দিলাম, একটু ওয়েবসাইট তৈরি করলাম যেখানে মানুষ ঘরে বসে বই অর্ডার করতে পারত। ধীরে ধীরে আমাদের দোকানটা বেশ জনপ্রিয় হয়ে উঠল। আমি শুধু বই বিক্রি করতাম না, আমার বইয়ের মাধ্যমে মানুষের মনে আশার আলো জ্বালাতে চাইতাম। আমি গ্রামের ছেলেমেয়েদের জন্য বিনা পয়সায় বই পড়ার ব্যবস্থা করলাম। তাদের জন্য একটি ছোট লাইব্রেরি তৈরি করলাম। আমি তাদের উৎসাহিত করতে পড়াশোনা করার জন্য তাদের স্বপ্ন দেখাতে শেখাতাম। আমি তাদের বলতাম, শিক্ষাই তোমাদের একমাত্র সম্পদ, যা কেউ কেড়ে নিতে পারবে না। আমার জীবনে আরো অনেক ঘটনা ঘটলো, কিছু ভালো, কিছু খারাপ। একবার আমার এক আত্মীয় আমাকে খুঁজে বের করলো। সে আমার কাছে এসে আমার অতীত নিয়ে কথা বলতে লাগলো। সে আমার কাছে টাকা চাইলো, আমাকে ভয় দেখালো যদি আমি টাকা না দিই তাহলে সে আমার সব কথা ফাঁস করে দেবে, আমার সম্মান নষ্ট করবে। আমি প্রথমে ভয় পেলাম, কিন্তু তারপর মনে পড়লো ডেভিডের কথা, অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আমি তাকে পরিষ্কার জানিয়ে দিলাম আমি কোনো অন্যায় আবদার মানব না। আমি পুলিশকে জানালাম। পুলিশ তাকে ধরে নিয়ে গেল। এই ঘটনাটা আমাকে আরো শক্তিশালী করে তুললো। আমি বুঝতে পারলাম আমি আর সে অসহায় রামিয়া নই, আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি নিজের অধিকার সম্পর্কে সচেতন। আমার ব্যবসার উন্নতি হতে লাগলো। আমি ডেভিডের সাথে মিলে একটি দাতব্য সংস্থা খুললাম, যার নাম ছিল আলোর পথ। এই সংস্থার মাধ্যমে আমরা দরিদ্র অসহায় মেয়েদের পড়াশোনার খরচ বহন করতাম, তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করতাম। আমরা তাদের কম্পিউটার প্রশিক্ষণ দিতাম, সেলাই শেখাতাম, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। আমরা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাও করতাম। আমি চাইতাম আমার মতো আর কোনো মেয়েকে যেন জোর করে বিয়ে দেওয়া না হয়, যেন কোনো মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করা না হয়, যেন কোনো মেয়েকে বিক্রি করে দেওয়া না হয়। প্রতিটি মেয়ে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে, স্বাধীনভাবে বাঁচতে পারে। আমার জীবনে ডেভিডের অবদান আমি কোনোদিন ভুলব না। তিনি আমাকে শুধু আশ্রয় দেননি, তিনি আমাকে জীবন দিয়েছেন। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে আমার উঠে দাঁড়াতে হয়, কিভাবে নিজের স্বপ্ন পূরণ করতে হয়। তিনি আমার কাছে শুধু একজন অভিভাবক ছিলেন না, তিনি ছিলেন আমার পথ প্রদর্শক, আমার বন্ধু, আমার দ্বিতীয় বাবা। তার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার বয়স বাড়ছিল আর অভিজ্ঞতাও বাড়ছিল। আমি বুঝতে পারছিলাম জীবনটা এক কঠিন পরীক্ষা। এখানে টিকে থাকতে হলে সংগ্রাম করতে হয়, সাহস দেখাতে হয়। আমি আমার অতীতকে ভুলে যাইনি। আমার অতীতের কষ্টগুলো আমাকে আরো শক্তিশালী করেছে। আমি এখন সমাজের জন্য কাজ করি। আমি নারীদের অধিকার নিয়ে কথা বলি, তাদের পাশে দাঁড়াই, তাদের জন্য লড়াই করি। আমি বিভিন্ন সেমিনারে আমার জীবনের গল্প বলি, যাতে মানুষ নারী পাচার, যৌতুক আর বাল্যবিবাহর ভয়াবহতা সম্পর্কে জানতে পারে। আমি তাদের বোঝাই কিভাবে এই অপরাধগুলো আমাদের সমাজকে ধ্বংস করছে। আমার গল্পটা হয়তো অনেকের কাছে রূপকথার মতো মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা ছিল বাস্তবতার এক কঠিন পথ চলা। আমি এই গল্পটা বলতে এসেছি যাতে আমার মতো আর কোনো মেয়ে যেন এই পরিস্থিতির শিকার না হয়। আমি চাই প্রতিটি মেয়ে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে। আমি চাই সমাজ থেকে যৌতুক, নারী পাচার আর বাল্যবিবাহের মতো অভিশাপগুলো দূরে থাক। আজ আমি একজন সফল ব্যবসায়ী, একজন সমাজকর্মী। আমি আমার বাবা মায়ের জন্য কিছু করতে পারিনি, কারণ তারা আমাকে মৃত ভেবেছিলেন। কিন্তু আমি জানি তারা যেখানেই থাকুক না কেন, তারা আমাকে রেখে খুশি হবে। আমি ডেভিডের স্বপ্ন পূরণ করেছি, তার বইয়ের দোকান এখন অনেক বড় হয়েছে, আর আলোর পথ সংস্থাটি অনেক অসহায় মেয়ের জীবনে আলো ছড়িয়ে দিয়েছে। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কখনো হার মানা উচিত নয়। যত বাধাই আসুক না কেন, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখতে হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভালো মানুষের সঙ্গ। ডেভিডের মতো একজন ভালো মানুষ আমার জীবনে না এলে হয়তো আমার জীবনটা অন্যরকম হতো। তার ভালোবাসার সমর্থন আমাকে নতুন জীবন দিয়েছে।
আমাদের সমাজের কাছে একটা অনুরোধ করব, মেয়েদের স্বপ্নকে সম্মান করুন, তাদের পড়ানোর সুযোগ দিন, তাদের জোর করে বিয়ে দিবেন না। যৌতুক নামক অভিশাপ থেকে সমাজকে মুক্ত করুন, আর সবচেয়ে বড় কথা, নারী পাচার বন্ধ করুন। প্রতিটি মেয়ের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। আমার এই গল্পটা যদি একজন মানুষের জীবন পরিবর্তন করতে পারে, তাহলেই আমার এই বলা সার্থক হবে। আমি রামিয়া, এক পাহাড়ের মেয়ে, যে নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে স্বপ্ন দেখলে তা পূরণ করা যায়, যদি থাকে অদম্য ইচ্ছা আর হার না মানার মানসিকতা।